কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুর। আমার ৫ বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। সকালবেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দরোয়ান কাককে কৌয়া বলছিল, সে কিচ্ছু জানে না। না, সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের ২ হাঁটু এবং হাত লইয়া অতিদ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা ২-৪ আঙুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে, ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো ২-৪টে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস, খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল। সে কিছুতেই লইল না, দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনি ভাবে গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি, আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্যমুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি, তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। সংবাদ পাইলাম, কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে। ইতোমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তাবাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। দেখিলাম, এই দুটি বন্ধুর মধ্যে গুটিকতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা। রহমতকে দেখিবামাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খোকি, তুমি শ্বশুরবাড়ি কখনও যাবে না? কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাববিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, হামি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি। এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চাহিয়া দেখি, আমাদের রহমতকে ২ পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। আমি দ্বারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম, ব্যাপারটা কি? কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে,
আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে, এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুকহাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। কত বৎসর কাটিয়া গেল। আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে। আজ আমার মিনির বিবাহ। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না। তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। কহিলাম, কি রে রহমত, কবে আসিলি? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। আমার ইচ্ছা করিতে লাগিল, আজিকার এই শুভদিনে এ লোকটা এখান হইতে গেলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল, খোকিকে একবার দেখিতে পাইব না? আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল। স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থিরদৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল। মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব, এমন সময়ে দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, এই আঙুর এবং কিঞ্চিৎ কিসমিস বাদাম খোকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল, কহিল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খোকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি, আমি তো সওদা করিতে আসি না। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে একটুকরা ময়লা কাগজ বাহির করিল। বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। দেখিলাম, কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে। হাতে খানিকটা ভূসা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণচিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতিবৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল। সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম। অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না। রাঙাচেলি পরা কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল, তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খোকি, তুমি শ্বশুরবাড়ি যাবিস? কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল, আমার সেই দিনের কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘনিশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল,
তাহার মেয়েটিও ইতোমধ্যে এইরূপ বড় হইয়াছে। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম। বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। সংক্ষেপিত ও পরিমার্জিত শব্দার্থ ও টিকা। দরোয়ান, দারোয়ান শব্দের উচ্চারণভেদ। কাবুল, আফগানিস্তানের রাজধানী। কাবুলিওয়ালা, কাবুলের অধিবাসী। অতীতে কাবুলের অনেক লোক নানা কাজে এ দেশে নিয়মিত যাতায়াত করত। দণ্ড, মুহূর্ত। নোভেল, উপন্যাস। সপ্তদশ, 17। পরিচ্ছেদ, অধ্যায়। পার্শ্বে, পাশে। কন্যারত্ন, কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। ভাবোদয়, ভাবের উদয়। মনে চিন্তা বা ভাবনা জাগা। ঊর্ধ্বশ্বাসে, অতি দ্রুত বেগে। অন্তঃপুর, বাড়ির ভিতরের অংশ। অভিপ্রায়, ইচ্ছা। খোবানি, বাদাম জাতীয় ফল। দুহিতা, কন্যা। দ্বার, দরজা। সমীপস্থ, নিকটে, কাছে। অনর্গল, অবিরাম, অনবরত। সহাস্যমুখ, হাসিমুখ। পঞ্চবর্ষীয়, 5 বছর বয়সী। প্রুফশিট, কোনো লেখা ছাপার আগে বানান, বাক্য, জ্যোতিচিহ্ন এসব সংশোধনের জন্য মুদ্রিত পত্র। মেওয়া, ডালিম, আঙুর, বাদাম প্রভৃতি ফল। খোখি, কাবুলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ। স্বভাববিরুদ্ধ, স্বভাবের বিপরীত। মুষ্টি আস্ফালন, জোরে মুঠি নাড়িয়ে রাগ প্রকাশের ভঙ্গি। নিঃসংশয়, শঙ্কাহীন। কিঞ্চিৎ, অল্প। ধারিত, ঋণগ্রস্ত। প্রফুল্ল, আনন্দিত। লড়কি, মেয়ে। পাঠের উদ্দেশ্য, বাংলা ভাষার সাধুরীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা। পাঠ পরিচিতি। ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ, আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের, যে সময়ের বা যে সংস্কৃতিরই মানুষ হোক না কেন, পিতা সব সময়েই তার সন্তানকে একই রকমভাবে ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচন করেছেন। লেখক পরিচিতি। এশীয়দের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 25শে বৈশাখ, 1268 বঙ্গাব্দ, কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, কিন্তু পড়া শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি। স্বশিক্ষা ও সাধনার একক অবদানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন যার কোনো তুলনা নেই। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। অনন্যসাধারণ তার প্রতিভা। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্যপ্রযোজক এবং অভিনেতা। শান্তিনিকেতন ও বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যা অনেক।
ছোটদের জন্য লেখা তার বিভিন্ন রচনা সংকলিত হয়েছে কৈশোরক নামক সংকলনে। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দ, কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন। ক। সাধুরীতিতে লেখা 10টি গল্পের তালিকা তৈরি করো। একক কাজ। সাধুরীতিতে লেখা 10টি গল্পের তালিকা। 1. কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুর। 2. পোস্টমাস্টার, রবীন্দ্রনাথ ঠাকুর। 3. ক্ষুধিত পাষাণ, রবীন্দ্রনাথ ঠাকুর। 4. ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর। 5. দেনা পাওনা, রবীন্দ্রনাথ ঠাকুর। 6. মাস্টার সাহেব, রবীন্দ্রনাথ ঠাকুর। 7. সমাপ্তি, রবীন্দ্রনাথ ঠাকুর। 8. অতিথি, রবীন্দ্রনাথ ঠাকুর। 9. জীবিত ও মৃত, রবীন্দ্রনাথ ঠাকুর। 10. রতন, রবীন্দ্রনাথ ঠাকুর। খ। পাঠ্য বইয়ের একটি করে সাধু ও চলিতরীতির গদ্য অবলম্বনে রীতি দুটোর 5টি পার্থক্য বের করো। দলীয় কাজ। সাধু ও চলিত রীতির গদ্যের পার্থক্য। পাঠ্যবই অবলম্বনে। ক্রমিক। বিষয়। সাধুরীতি, যেমন কাবুলিওয়ালা। চলিতরীতি, পাঠ্যবইয়ের চলিত গদ্য। 1. ক্রিয়াপদের রূপ। কহিল, করিল, গেল। বলল, করল, গেল। 2. সর্বনাম ও অনুসর্গ। তাহার, ইহা, উহা, করিয়া। তার, এটা, ওটা, করে। 3. বাক্য গঠন। দীর্ঘ ও জটিল বাক্য বেশি। সংক্ষিপ্ত ও সরল বাক্য বেশি। 4. ভাষার ভঙ্গি। গম্ভীর, সাহিত্যিক ও আনুষ্ঠানিক। স্বাভাবিক, কথ্য ও সহজ। 5. ব্যবহারিক ক্ষেত্র। প্রাচীন সাহিত্য ও আনুষ্ঠানিক লেখায়। আধুনিক লেখা ও দৈনন্দিন ব্যবহারে। সংক্ষেপে বলা যায়, সাধুরীতি আভিজাত্যপূর্ণ ও শাস্ত্রীয় ভাব বহন করে, আর চলিতরীতি জীবনের সঙ্গে ঘনিষ্ঠ, সহজবোধ্য ও আধুনিক। গ। সাধুরীতির একটি অনুচ্ছেদ চলিতরীতিতে রূপান্তর করো। সাধুরীতির অনুচ্ছেদ চলিতরীতিতে রূপান্তর। সাধুরীতি, মূল অনুচ্ছেদ থেকে। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। সকালবেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল। চলিতরীতি, রূপান্তরিত অনুচ্ছেদ। আমার 5 বছরের ছোট মেয়ে মিনি এক মুহূর্তও কথা না বলে থাকতে পারে না। সকালে আমি আমার উপন্যাসের 17 নম্বর অধ্যায় লিখতে শুরু করতেই মিনি এসে সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করল। নমুনা প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন। 1. কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে? খ. মিনির মা। 2. মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন? গ. মিনির সাথে রহমতের দেখা না হওয়ায়। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায়ই একটি পথশিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে। এখন প্রায়দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন। কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন। 3. উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল আছে? গ. লেখক। 8. উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের যে দিক ফুটে উঠেছে তা হল: 1. সন্তান বাৎসল্য। 2. সহমর্মিতা। 3. সহযোগিতা। কোনটি সঠিক? গ. 2 ও 3। সৃজনশীল প্রশ্ন। উদ্দীপক 1. নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে অনেকে এখন অন্যের বাচ্চা চুরি করে।
সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে। উদ্দীপক ২ ১২ বছর আগের ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নেন, আমার নিজের ছেলেরে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না। কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? উত্তর, কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের ছোট হাতের ছাপ ছিল। আমি তো সওদা করিতে আসি না, কথাটি বুঝিয়ে লেখো। উত্তর, আমি তো সওদা করিতে আসি না, কথাটির ব্যাখ্যা। এই কথাটির মাধ্যমে কাবুলিওয়ালা বোঝাতে চেয়েছে যে, সে মিনির জন্য আনা আঙুর, কিসমিস ও বাদাম বিক্রি করার উদ্দেশ্যে আনেনি। এগুলো সে দিয়েছে নিখাত স্নেহ ও ভালোবাসা থেকে। নিজের মেয়ের কথা মনে করে সে মিনির প্রতি পিতৃসুলভ মমতায় উপহারগুলো এনেছে, লাভ বা ব্যবসার জন্য নয়। উদ্দীপক ১ অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপক ১ অংশে কাবুলিওয়ালা গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তার ব্যাখ্যা। উদ্দীপক ১-এ আবিরের মা নতুন দারোয়ান সামাদ মিয়ার সঙ্গে ছেলের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেন না। অচেনা মানুষ সম্পর্কে তার মনে ভয়, সন্দেহ ও আশঙ্কা কাজ করছে। তিনি মনে করেন, এমন মানুষ যে কোনো সময় ক্ষতি করতে পারে। এই দিকটি কাবুলিওয়ালা গল্পে মিনির মায়ের চরিত্রের সঙ্গে সরাসরি মিলযুক্ত। গল্পে মিনির মা রহমত কাবুলিওয়ালার প্রতি প্রথম থেকেই শঙ্কিত ছিলেন এবং তাকে অবিশ্বাস করতেন। মেয়ের নিরাপত্তার কথা ভেবে তিনি বারবার সাবধান হতে বলেছেন। অর্থাৎ, সন্তানের প্রতি মায়ের স্বাভাবিক রক্ষণশীলতা ও অচেনা মানুষের প্রতি অবিশ্বাস, এই মানবিক দিকটি উদ্দীপক ১-এ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে, বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে, বিশ্লেষণ। কাবুলিওয়ালা গল্পের মূল ভাব হল পিতৃত্বের অনুভূতি সর্বজনীন। দেশ, কাল, ভাষা বা পেশার ভিন্নতা সত্ত্বেও একজন পিতার ভালোবাসা একই রকম গভীর ও নিঃস্বার্থ। গল্পে রহমত কাবুলিওয়ালা নিজের মেয়েকে দূরে রেখে মিনির প্রতি যে স্নেহ, মমতা ও আত্মিক টান অনুভব করে, তার উৎস তার পিতৃহৃদয়। উদ্দীপকের সামাদ মিয়াও সেই একই পিতৃসত্তার প্রতীক। নিজের সন্তানকে হারানোর বেদনা বুকে নিয়ে সে আবিরকে নিজের সন্তানের মতো ভালোবাসে। আবির দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে সে দৌড়ে আসে এবং সন্তানের প্রাণ বাঁচাতে নিজের সব রক্ত দিতেও প্রস্তুত থাকে। এখানে রক্তের সম্পর্ক নয়, মানবিক সম্পর্কই মুখ্য হয়ে উঠেছে। যেমনভাবে রহমত মিনির মধ্যে নিজের মেয়ের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিল, তেমনি সামাদ মিয়া আবিরের মধ্যে নিজের হারানো সন্তানের অস্তিত্ব অনুভব করে। উভয় ক্ষেত্রেই পিতৃত্ববোধ, সহমর্মিতা ও আত্মত্যাগ একাকার হয়ে গেছে। তাই বলা যায়, উদ্দীপকের সামাদ মিয়া কাবুলিওয়ালা গল্পের মূল ভাব, পিতৃত্বের চিরন্তন ও সর্বজনীন রূপ, সম্পূর্ণভাবে ধারণ করে আছে।